জাতীয় নির্বাচন কমিশন ইসিআই একটু আগে নির্বাচন ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 দফা। আমরা যখন ইসিআইয়ের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করি তখন আমরা দাবি করেছিলাম 1 দফা, খুব জোর হলে 2 দফায় নির্বাচন করতে হবে। কিন্তু আমরা এই ঘোষণাকে শারীরিকভাবে স্বাগত জানাতে পারছি না, কারণ 60 লক্ষের বেশি মানুষ ভোটদান থেকে ভোটাধিকার প্রশ্নে তারা কোন অবস্থায় থাকবেন, কী অবস্থান হবে তাদের, সেই ব্যাপারে এখনও গ্রে এরিয়া আছে। নির্বাচন কমিশন যখন এসেছিলেন এখানে, বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন, তখন এসআইআর ব্যাপারে খুব বেশি মুখ খুলতে চাননি। আমরাই দাবি করেছিলাম ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার। তাহলে এত বেশি সংখ্যক মানুষকে শুধু শাসক দলগুলোর রাজনৈতিক ইচ্ছা পূরণের জন্য ডাউটফুল ভোটার রাখা, ডিভোটার করা বা অ্যাডজুডিকেশন করা, এটা কোনো আইনসম্মত ব্যাপার নয়। হয় ভোটার হবে, নয় ভোটার হবে না। বলা হয়েছিল ম্যাপিংয়ের পরেও যারা প্রতিনিধি এস্টাবলিশ করেছিল, তারপরেও তাদের নাম নানান ছল ছুতোয় বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রশাসন ব্যর্থ হয়েছে। বিডিও, এসডিও, ডিএম অফিস কীভাবে দলদাসে পরিণত হয়েছে তার প্রমাণ। বিএলও থেকে একেবারে সিও পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। এক্সিকিউটিভ ফেল করার পরে বিচার ব্যবস্থা হাতে পড়েছে। আর বিচার তো বলে তুমি বাঘে ছুঁড়ে 1 ঘা, পুলিশে ছুঁড়ে 18 ঘা, আর আদালতে ছুঁড়ে কত ঘা হবে তার কোনো ঠিক নেই। কিন্তু এই যে ঘেটে ঘা করলো, এটা ইচ্ছাকৃতভাবে ইসিআই করেছে শুধুমাত্র আরএসএস বিজেপির ইচ্ছা পূরণের জন্য। মতুয়া, উদ্বাস্তু, ছিন্নমূল মানুষ, বাস্তুহারা মানুষ, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু মুসলমান, মহিলা, বিশেষত বিবাহিত মহিলা, অল্প বয়সী ছেলে মেয়ে 18 থেকে 21-22 যাদের বয়স, তাদের ভোটদান থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা সার্বিক ভোটাধিকারের পক্ষে। আমরা বামপন্থীরাই এ রাজ্যে প্রথম দেশের মধ্যে 18 বছরে ভোটাধিকার দিয়েছিলাম। গণতন্ত্রের সম্প্রসারণ চেয়েছিলাম। বিজেপি তৃণমূল মিলে গণতন্ত্রের সংকুচিত করছে। আমরা আগেই বলেছি, আগে সবার জন্য একটা সুষ্ঠু ভোটার লিস্ট প্রণয়ন যারা করতে পারে না, তারা কি করে সুষ্ঠুভাবে, অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট সংগঠিত করবে। সাংবিধানিক সংস্থা, আইনগত দায়িত্ব, জনপ্রতিনিধি আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে ভয় ভীতিহীন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ভোটার লিস্ট যারা সুষ্ঠুভাবে করতে পারলো না, নিরপেক্ষভাবে করতে পারলো না, সাম্প্রদায়িক তাই দুষ্ট হলো, বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ ধর্ম, বিশেষ বিশেষ বুথ, বিশেষ বিশেষ রিজিয়নে, এলাকায়, অ্যাসেম্বলিতে একেবারে সংখ্যাতত্ত্ব ধরে ভোটের ফলাফলকে পূর্ব নির্ধারিত করার জন্য এটা করা হয়েছে। আগে থেকে বলে দেয় না, মমতা আগে থেকে বলে দেয় অমিত শাহ এত আসন এ পাবে, অত আসন ও পাবে, এমন হচ্ছে আসন বন্টন আগে করে দিয়ে তারপর ভোট করা হচ্ছে। আমরা শেষ দেখে ছাড়বো বলেছিলাম। আন্দোলন আমাদের চলছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজ্যের যে লড়াই, সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এদেশে যে লড়াই, এবং গণতন্ত্রকে সংকুচিত করার বিরুদ্ধে সম্প্রসারণ করার যে লড়াই, সেটা চলবে। মানুষকে সঙ্গে নিয়ে চলবে। যাদের ভোটাধিকার আছে, যাদের ভোটাধিকারকে সন্দেহজনক করা হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিলিত উদ্যোগে এখানে কোনো বিভাজনের রাজনীতি হবে না। বিজেপি তৃণমূল চেয়েছিল সিএনআরসির মতো এটাকে ঘিরেও যাতে বিভাজন করা হয়। আমরা আমাদের আইনজীবী সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছি এবং বামপন্থী, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক মনোভাবাপন্ন সমস্ত আইনজীবীর কাছে আবেদন, মহকুমা আদালত থেকে জেলা আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত, দরকারে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের আইনজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলবে। যেমন আমরা রেড ভলেন্টিয়ার তৈরি করেছিলাম করোনার সময়, যখন মানুষের অক্সিজেন ছিল না, তখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটেছে আমাদের ভলেন্টিয়াররা। এখন যখন ভোটাধিকার নেই, কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন ভোটাধিকারের জন্য তারা মানুষকে বিভ্রান্ত হলে চলবে না, আক্রান্ত মানুষের পাশে আমরা থাকব এবং শেষ পর্যন্ত লড়ে আমরা এই ভোটাধিকার প্রতিষ্ঠা করব। আইনেরও প্যাচ আছে। আইনের চোখে সবাই সমান, সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। তাহলে একজন নাগরিকের
ভোট দেওয়ার অধিকার এবং ভোটে দাঁড়ানোর অধিকার একসঙ্গে স্বীকৃত হয়েছে। তাই ভোটার লিস্টে যদি নাম না থাকে পরে সাপ্লিমেন্টারি লিস্ট দিয়ে দেবে, তাহলে ক্যান্ডিডেট লিস্ট কি সাপ্লিমেন্টারি বেরোবে? কারণ ক্যান্ডিডেট হওয়ার সময় তো সে কোন পার্টি কোথায় ভোটার সেটা লিখতে হয়। তাহলে এই 60 লক্ষ মানুষকে ভোট দান থেকে শুধু বিরত নয়, শুধু সন্দেহজনক নয়, তাকে ভোটে দাঁড়ানোর অধিকার থেকে তো বঞ্চিত করা হচ্ছে। তারপরে যদি পরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় ভোটের আগে, তার যদি ভোটাধিকার থাকে এবং থাকবেই, তাহলে তার ভোটে দাঁড়ানোর অধিকার কোথায় গেল? এটা নির্বাচন কমিশনকে আমরা আগে উল্লেখ করেছি, এখনও বলছি, এই আগে লিস্ট না করে ভোট করতে গেলে আরও জটিলতা বাড়বে। এবং সেখানে আমরা যেহেতু এটা বিচারাধীন আছে, আমরা বিচার বিভাগের কাছে যাব, সর্বোচ্চ বিচার ন্যায়ালয়ে যাব এবং এই বিষয়টাকে চ্যালেঞ্জ করব। বলছি, ভোট ঘোষণার 1 ঘন্টা আগে পুরোহিত এবং মুয়াজ্জেম ভাতা বৃদ্ধি করা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? তাহলে সরকার দিতে চাইলে দিতে পারে, কিন্তু কোষ্ঠকাঠিন্যের মতো কেন আটকে আটকে দিচ্ছিল? উনি কি হিসাবগুলো খেলেন ভোটের ঘোষণা আগে আগে এবং তারপর ঘোষণা করে দিলেন, নাকি চাপে পড়ে? কারণ এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, সেখানে এই 500,000 কিছু দিলে কিচ্ছু বাড়বে না, কিচ্ছু লাভ হবে না। 9 মার্চ এই সরকার আদালতে গেলেন যে আদালতের নির্দেশে ডিএ দেওয়ার অধিকার তিনি মানেন না এবং আরও তারিখ বাড়াতে হবে, যেহেতু তারিখ বেঁধে দিয়েছিল বকেয়া ডিএ দেওয়ার জন্য। আমরা বামপন্থীরা বরাবর বলেছি ডিএ হচ্ছে অধিকার এবং তার মাইনের অংশ। তারপরে আপনারা দেখলেন 13ই মার্চ সাফল্যের সঙ্গে যত সরকারি কোষাগার থেকে মাইনে পায়, শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত কর্মচারী, আধা সরকারি সংস্থার কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, এরা সবাই মিলে ধর্মঘট করলেন। যারা বলতো মিছিল মিটিং করলে কি হয়, ধর্মঘট করলে কি হয়, আপনারা যেরকম সংগঠন ভেঙে দিয়েছে জার্নালিস্টদের, যার ফলে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত নেই, মাস মাইনে নেই এবং ঠিকই শ্রমিকের মতো অবস্থা করে দিয়েছে। এজন্য সংগঠিত হতে হয়, এজন্য রাস্তায় নামতে হয় এবং ধর্মঘটও করতে হয়, দাবিও তুলতে হয়। এবং সেটা এই আমাদের যে কর্মচারী শিক্ষকদের যে সব যৌথ মঞ্চ আছে, তারা এই লড়াই পরিচালনা করলেন এবং সরকারকে বাধ্য করলেন। এটা কিন্তু ইলেকশনের সরকারের ব্যাপার ছিল না, কোর্ট আগে নির্দেশ দিয়েছিল। এটা বকেয়া যেটা দেওয়ার কথা আগে, সেটা দেননি। হিন্দিতে বলে ভাগতা ভূতকা লঙ্গোটি সহি। ভূতকে যখন তাড়াতে হয়, ভূত যখন পালায়, তার যদি নেংটি ফেলে যায় সে বি আচ্ছা না। 45 মিনিট আগে দিয়ে দিন আজকে, যেটা যে সময়সীমা তার 45 মিনিট আগে দিয়ে ঘোষণা। তো বললাম এটাকে তো আন্দোলনের রেজাল্ট বলে। পরিষ্কার কথা বুঝতে পারছেন না কেন? 9 তারিখে এই সরকার গেছে কোর্টে এবং বলেছে আমাদের সময় দিতে হবে, টাইম বাড়ানোর আবেদন জানিয়েছিল। 13 তারিখে স্ট্রাইক হলো সফলভাবে। তৃণমূলের মস্তান গুন্ডা পুলিশ সরকারি নোটিশ দিয়েও তারাকে আটকাতে পারলো না, হামলা করে আটকাতে পারলো না। এটা হচ্ছে যৌথ আন্দোলনের ফল, এটা হচ্ছে মানুষের মেজাজ। আর তার সঙ্গে বেশি হচ্ছে, যেটা আবেদন করেছিল তখন শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছিল। পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মী, শিক্ষক, প্রাথমিক মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে হচ্ছে যে পাবলিক সেক্টর থাকে, আধা সরকারি থাকে, সেইগুলোর কর্মচারীদের গণনার মধ্যে নেননি। স্ট্রাইকে সবাই সামিল হয়েছিল। যে সরকার 4 দিন আগে ওদেরকে গণনায় নেয়নি, একটা স্ট্রাইকের পরে সবাইকে গণনায় নিয়েছেন। এটা উনি বাধ্য হয়েছেন আর আন্দোলনের জয় হয়েছে। শুভেন্দু অধিকারী 2টি আসনে লড়বেন, নন্দীগ্রাম এবং অপর আসনটি তিনি বলেননি। মমতা ওর গুরু, সে তো বলতো 294টি আসনে আমি লড়ছি। ও বলতে পারতো আমি 294টি আসনে লড়তে পারি। কলকাতা পুলিশের বিরুদ্ধে কেন্দ্র বাহিনীকে অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি নির্বাচন কমিশনে এই বাহিনী ওই বাহিনী নিয়ে তোমাদের অনেক খবর চলে গেল ভোট পর্যন্ত। আমরা বলবো রুটির কথা, রুজির কথা, কাজের কথা, চাকরির কথা, শিল্পের কথা, ব্যবসার কথা, বাণিজ্যের কথা, আলুর দামের কথা। তোমরা আলুর দমের কথাও বলবে না, শুধু বলবে এই বাহিনী ওই বাহিনী, বিজেপি আর তৃণমূল। এটাকে বলে বাইনারি, এটাকে বলে বিভাজনের রাজনীতি। পরিষ্কার কথা হচ্ছে, বিজেপির যে নেতারা তৃণমূলে গেছে, যাই করে যাক, তাদেরকে রাজ্য বাহিনী পাহারা দেয়। আমরা বিমল গুরুর উদাহরণ দেখিনি, রাজ্য পুলিশ তাকে ঘুরছিল যখন ও বিজেপি সেল্টারে ছিল। আবার যখন বিজেপি সেল্টারে এসছে থেকে তৃণমূলে, তখন রাজ্য পুলিশ তাকে পাহারা দিচ্ছে। শুভেন্দুকে দেখিনি, যখন নারদা করেছে, চিটফান্ড করেছে, রাজ্য পুলিশ তাকে তো পাহারা দিচ্ছিল। আর সে যেই কেস থেকে বাঁচার জন্য বিজেপিতে চলে গেল,
অমনি কেন্দ্রীয় বাহিনী তাকে পাহারা দিচ্ছে। মমতা ব্যানার্জি নিজে এটা করেছেন। যখন বামফ্রন্ট সরকার ছিল তখন তিনি বলেছেন, আমি রাজ্য পুলিশকে বিশ্বাস করি না, কলকাতা পুলিশকে বিশ্বাস করি না, রেলওয়ে পুলিশ প্রোটেকশন ফোর্স, যারা রেলের ওয়াগন ব্রেকারদেরকে থেকে রেলের সম্পত্তি বাঁচায়, তাদের পাহারা নিয়েছিলেন মমতা ব্যানার্জি, কারণ তার আশেপাশে ওয়াগন ব্রেকাররাই ঘুরছিল। তাহলে এটা তো বিজেপি তৃণমূলের রাজনীতি, বাহিনী এক। এই আইপিএস অফিসার যদি দলদাস হয়, নিয়ম না মানে, সে যদি কেন্দ্র বাহিনী থাকে তাহলে সে বিজেপি দলদাস বৃত্তি করবে, সে যদি রাজ্যের পুলিশে থাকে তাহলে রাজ্যের দলদাস বৃত্তি করবে। আর সাধারণ সেপাই, সাধারণ সাব অফিসাররা তারা কী করবে? তারা তো অফিসারদের যা নির্দেশ তাই মানবে। আপনারা 2 দফায় ভোট চেয়েছিলেন, যে 16 এবং 21-এ আপনারা অনেক দফায় ভোট চেয়েছিলেন, সেবার একবার 7 দফা, একবার 8 দফা হয়েছিল, তখন বিরোধীরা চেয়েছিল। তো এইবার 2 দফা কেন, কী কারণ? না, আমরা অনেক দফায় চাইনি, আমরা চেয়েছি সরকারের দফা রফা করতে। পরিষ্কার কথা, মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন এক দফায় নয়, অনেক দফায় করতে হবে। একটু ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কি না, ভোটাররা ভয়হীনভাবে ভোট দিতে পারবে কি না, সেখানে দাঁড়িয়ে ভয় দেখানো ভোটারকে চলবে কি না, ভোটার লিস্ট নির্ভুল হবে কি না, মৃত ভোটাররা ভোটার লিস্টের বাইরে থাকবে কি না, এসব আমাদের স্পষ্ট করে বলা আছে। 18 বছর যাদের হয়ে গেছে সবার নাম ইনক্লুড হবে কি না, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারোর ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, ভোট তো করতেই হবে। এবার সরকার ঠিক করে 1 দফায় কি 2 দফায় কি 10 দফায় হবে, কারণ সরকারি কর্মী কম, কারণ পুলিশ কম, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বাহিনীগুলোতে নিয়োগ হচ্ছে না, সরকারে নিয়োগ হচ্ছে না, সেই জন্যই এখন এলআইসি, ব্যাংক সব জায়গা থেকে ভোটের কর্মী নিয়োগ করতে হয়, শিক্ষকদেরকে দিয়ে এই কাজ করাতে হয়, পড়াশোনা বন্ধ হয়ে যায়, ব্যারাক নেই, সেজন্য পুলিশ আসলে সব স্কুলগুলোতে রাখতে হয়, যত কেন্দ্রবাহিনী এসছে তত পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমরা হচ্ছে উল্টো কথা বলি, আমরা বলি শান্তিপূর্ণ যদি ভোট হয়, নির্বাচন কমিশন যা ঘোষণা করে সেটা যদি লাগু করে এবং গোটাটা নজরদারি ঠিক থাকে, তাহলে এই যে পেড নিউজ হয়, এই যে মানি হ্যান্ডেল করে, এই যে মাফিয়া গ্যাংকে ব্যবহার করা হয়, এই যে সুপারি কিলার্সদের ব্যবহার করা হয়, এই যে দেশি বিদেশি কোম্পানিগুলো তারা পয়সার বিনিময়ে সব রাজনীতি ঠিক করে, আউটসোর্স করাইছে, এইগুলোকে বন্ধ করতে হবে। আমরা চাই ইলেকট্রাল রিফর্ম, নির্বাচনের সংস্কারের কথা। গোটা নির্বাচন প্রক্রিয়াটা হয়ে গেছে কলুষিত। বামপন্থী ছাড়া আর কেউ বলে না যে এই কলুষ মুক্ত নির্বাচন করতে হবে এবং ইলেকট্রাল রিফর্ম চাই। এবছর বামফ্রন্ট এবং কংগ্রেস আলাদা আলাদা লড়াই করবে, ভোটের বাক্সিক কোনো প্রভাব পড়বে? কংগ্রেস এবং বামফ্রন্ট জন্মলগ্ন থেকে আলাদা করেই লড়াই করেছে, শুধুমাত্র গত 2টো বিধানসভা নির্বাচন আমরা একসঙ্গে লড়েছি। সুতরাং প্রশ্নটা উল্টো করে ঘুরিয়ে করে বলো কেন? তাহলে এটা বলতে পারো যে গতবারের মতো এবার কেন একসঙ্গে লড়ছে না, সেটা কংগ্রেসকে জিজ্ঞেস করলে ভালো হবে। আমরা বলেছিলাম বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক কাট্টা করব। তার আগে বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যে বামপন্থী ব্যক্তি গোষ্ঠীর দল আছে তাদেরকে সংহত করব। আমরা সে কাজ করেছি। যারা অতীতে আমাদের সঙ্গে ছিল না বামফ্রন্টের সঙ্গে, এমন বামপন্থী দলগুলোর সঙ্গে কথাবার্তা হচ্ছে। 2-1টি দলের সঙ্গে আমাদের ইতিমধ্যে সমঝোতা হয়ে গিয়েছে, কিন্তু কংগ্রেস দল মনে করেছে বিজেপি তৃণমূল বিরোধী স্পষ্ট অবস্থান নেওয়ার থেকে ধোঁয়াশা তৈরি করা ভালো। আমরা তখন বলেছি এআইসিসি বা পিসিসি নয়, তারা যদি গড়িমসি করে, যারা তলার কর্মীরা আছে কংগ্রেসের, বুথ লেভেলের, ওয়ার্ড লেভেলের, তাদের সঙ্গে আমরা সম্পর্ক করছি যে আমরা বিজেপি তৃণমূল বিরোধী লড়াইতে প্রস্তুত, আপনারাও আসুন। আপনাদের নেতৃত্ব যদি কম্প্রোমাইজ করে, আপনারা কম্প্রোমাইজ করবেন না। প্রার্থী তালিকা ঘোষণা করবেন আগামীকাল করতে পারি। আজকে ভোট ঘোষণা হয়েছে, আমরা বাইরে আছি, জেলায় জেলায় সফরে আছি রোববার দিন বলে, তো আমরা আগামীকাল করে দেবো। 294টা আসনে ভোট হচ্ছে, যে 2 দফায় যদি ভোট হয়, আমরা 2 দফায় প্রার্থী ঘোষণা করতে পারি, 1 দফায় করতে পারি। কালকে গেলে বামফ্রন্টে বৈঠক করে তারপর সিদ্ধান্ত করে বামফ্রন্টের চেয়ারম্যানকে নিয়ে আমরা এটা ঘোষণা করি। নাহলে আপনি চাইলে আমি এখানে ঘোষণা করে দিতে পারতাম, আমরা তৈরি আছি। কিন্তু আমাদের একটা নিয়ম আছে, বামফ্রন্ট এবং সহযোগীদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে বামফ্রন্টের মিটিং শেষে বামফ্রন্টের চেয়ারম্যানকে নিয়ে অন্য দলগুলোর উপস্থিতিতে আমরা সাধারণত তালিকা ঘোষণা করি। কিন্তু আপনারা দেখেছেন এইবারে আমরা এমন ব্যবস্থা নিয়েছি যেখানে গত 3 মাস ধরে জনসংযোগ, গণসংগ্রহ হচ্ছে এবং যারা প্রার্থী, যারা কর্মী, যারা নেতৃত্ব, তারা সবাই এলাকায় এলাকায়, পাড়ায় মহল্লায় ঘোরাঘুরি করছেন। শুধু বক্তৃতা করে মিটিং করা নয়, মানুষের কথা আমরা শুনছি। তার ভিত্তিতে আমরা ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করেছি। একটা মাইক্রো লেভেলে ইলেকশন ম্যানিফেস্টো হবে, একটা ম্যাক্রো লেভেলে হবে। ম্যাক্রো লেভেলের নির্বাচনী ইশতেহার আমরা 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করে দেবো।
ভোট ঘোষণা পরে বলেছিলাম। এবং মাইক্রো লেভেলের নির্বাচন যে ইশতেহার হবে, এই যে ব্রিজের তলা থেকে বালি বিক্রি করে দিচ্ছে, ব্রিজ ধসে যাচ্ছে, দুর্বল ব্রিজ হয়ে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, তোমার গিয়ে কয়লা পাচার হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে এই যে দেউচা পাচার ইয়া করেছিল ওরা, এই সবের বিরুদ্ধে তো আমাদের আন্দোলন সংগ্রাম লড়াই চলছে। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন 2 বছর আগে জানুয়ারি মাসে যে কয়লা খনি চালু করে দিলাম। তিনি যে মিথ্যেবাদী সেটা প্রমাণ হয়েছে দেউচা পাচামি থেকে। আমরা মামলা করেছি, মোকদ্দমা করেছি, লড়াই করেছি, আদিবাসীরা প্রতিরোধ তৈরি করেছে, সমস্ত সংগঠন একটা হয়েছি। এবং এটা ঘিরে যে দুর্নীতি ছিল, বালি পাচারকারী এবং স্যান্ড মাফিয়া এবং অভিষেক ব্যানার্জি বেনামে এই দেউচা পাচামি প্রজেক্টটাকে নিতে চাইছিল, সেটা যখন আমরা সমস্ত তথ্য আদালতে এবং প্রেস কনফারেন্সকে বার করেছি, উদ্ঘাটন করেছি, তখন থেকে দেখবেন মমতা ব্যানার্জি আর দেউচা পাচামি শব্দ উচ্চারণ করে না, কয়লাখনির কথা উচ্চারণ করে না। বলছি গতকাল গিরিশ পার্কে যে হিংসা, আজকে এমসিসি ঘোষণা করেছে। গতকাল পর্যন্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নিজের দাপাদাপি দেখাচ্ছিল। এবার আমরা দেখব ইলেকশন কমিশন কী ব্যবস্থা নেয়। কিন্তু তারপরে বলবো, এই ধরনের ছুটখাট ঢিল পাটকল ছড়াকে যদি হিংসা ঘটনা বলেন, তাহলে মণিপুরে কী হচ্ছে? মণিপুরের ডাবল ইঞ্জিনের সরকার গত কয়েক বছর ধরে কি করছে? কত ধর্ষিত হয়েছে, কত খুন হয়েছে। একটা জনজাতির গোষ্ঠী অন্য জনজাতি গোষ্ঠী এলাকায় যেতে পারে না, একই দেশের মধ্যে মাঝখানে সীমানা হয়েছে, বর্ডার হয়েছে, ওটাকে হিংসা বলে। বুলডোজার দিয়ে যখন উত্তরপ্রদেশে ঘর ভেঙে দেওয়া হয়েছে, তাকে হিংসা বলে। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে যখন দাঙ্গা করে এখনও যাদেরকে জামিন দেওয়া হয়নি জেলের মধ্যে পুড়ে দেওয়া হয়েছে, ছাত্র অ্যাক্টিভিস্টদেরকে, ভীমা কোরেগাঁওতে যেখানে তপশিলি জাতির মানুষরা তাদের যখন মিছিল করছিল, 1 জানুয়ারিতে সেলিব্রেট করছিল, তখন তাদের উপর আরএসএস ঝাঁপিয়ে পড়েছে এবং দাঙ্গা করেছে, গাড়ি পুড়িয়েছে, ঘর পুড়িয়েছে, আর তাদেরই আরবান নকশাল বলে মিথ্যা মামলায় জড়িয়েছে। ওইটাকে হিংসা বলে। আর এটা তো বিজেপি তৃণমূলের ঘরোয়া কোদল। সাধারণত ঘরের মধ্যে করে, মদের গ্লাসে করে, এইসব সম্মিলনীর নাম করে মিটিং করে 2-1বার রাস্তা করে আপনাদের ফুটেজ দেওয়ার জন্য। সেই ফুটেজ নিয়ে বেশি চালাবেন না। কমিশন আগে বলেছে যে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে পশ্চিমবঙ্গে আমরা গিয়েছিলাম, কারা কি করছে সেই অনুযায়ী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে হলে এত নিরামিষাশী হলে হবে না। যতটা হিংসা নিয়ে 60 লক্ষ লোকের ভোটাধিকার কাটতে উদ্যত হয়েছে, তার চেয়ে আরও বেশি সক্রিয় হয়ে যে মানুষ ভোট দেবে সেই ভোটটাকে নিরপেক্ষভাবে করার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। এই 60 লক্ষ কোনো বাহিনী লাগে না। আগে যদি পুলিশ দলদাস না হয়, এই যে ভোটের আগে এত ডিএম পাল্টানো হচ্ছে, এসপি পাল্টানো হচ্ছে, কেন পাল্টানো হচ্ছে? আইসি পাল্টানো হচ্ছে, কেন পাল্টানো হচ্ছে? কে কোথায় ভোট করবে? আর নির্বাচন কমিশন যে পর্যবেক্ষককে পাঠাবে, তারা সব মদ, মহিলা, মাংস নিয়ে ঘুরে বেড়াবে। পরিষ্কার কথা বলছি। তারপর ফোন তুলবে না, তাদেরকে তো তাদের কাজ করতে হবে। এখানে এমন ব্যবস্থা করা হয়েছে, পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত, ভোটার লিস্ট থেকে ভোট গণনা পর্যন্ত লুট করা হয়। সেটা সাংবিধানিক দায়িত্ব ভোট নির্বাচন ঠিকমতো পরিচালনা করার। কেন্দ্র বাহিনী তো গত নির্বাচনে ওই শীতলকুচিতে মনে আছে গুলি চালিয়েছিল, তারপরে বিজেপি তৃণমূল হয়েই করেছিল, ভোট হয়ে গেছিলো। তারপর কী হলো? তদন্ত কমিশন হলো, রাজ্য পুলিশও তদন্ত করছিল, কেন্দ্র পুলিশও তদন্ত করছিল, কোনো রিপোর্ট বেরোলো? মিডিয়া কোনো ফলো আপ করলো? কেউ শাস্তি পেল? এটাকে তামাশা বলে। তামাশা বিজেপি তৃণমূল করতে পারে, তামাশা মিডিয়াকে সামনে রেখে কেন্দ্র বাহিনী, রাজ্য বাহিনীও করতে পারে। আমরা কোনো তামাশার পক্ষে নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের রুটি রুজির প্রশ্ন, বাংলাকে বাঁচাতে হবে, বাংলা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমি আগে বলে দিয়েছি, শোনো তুমি বলো। পরের প্রশ্ন করছিল দিল্লি আইটি কি বলছিল? বিআইটি কলেজ বিক্রি করে দেওয়ার অভিযোগ বিজেপি যে নেতা জগন্নাথ চ্যাটার্জি, কি বলবেন? বিআইটি কলেজ ত্যাগ করে। দেখো, এই বিজেপি তৃণমূল বা সে অর্থে দক্ষিণপন্থী রাজনীতি মানে হচ্ছে লুঠে। তারা গড়তে পারে না, তারা ভাঙতে পারে, তারা জুড়তে পারে না, তারা আলাদা করতে পারে, তারা নির্মাণ করতে পারে না, তারা বিক্রি করতে পারে। খুব বেশি হলে তারা নাম পাল্টাতে পারে। এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বলো, স্কুল বলো, কলেজ বলো, বিশ্ববিদ্যালয়, গোটা দেশে এবং আমাদের রাজ্যেও সেগুলো এটাকে আমরা মোদিকে আসলে বলি এটা যে বেচে দে। আর এখানে যেমন বেচারাম আছে নামে দিয়ে, এরা সব হচ্ছে কারো কোনো নামে কিছু এসে যায় না। যা কিছু আমরা স্বাধীনতার পর থেকে তিল তিল করে গড়ে তুলেছিলাম, গড়ে উঠেছে এ রাজ্যে, এ দেশে, সেগুলো সব এরা বেচে খাচ্ছে।
পাহাড় বিক্রি করে দিচ্ছিল আরাবলি পাহাড়, তারপর সুপ্রিম কোর্টকে নিজের রায় পাল্টাতে হয়েছে। আমাদের এখানে টিলা বিক্রি করে দিচ্ছিল এই সরকার, জঙ্গল বেচে দিচ্ছে, বাঁধ বেচে দিচ্ছে, চরের জমি বেচে দিচ্ছে, চা বাগানের জমি বেচে দিচ্ছে, সবই বেচে খেয়ে নিচ্ছে। সেই জন্যই আমরা বলছি যে এসব বেচারানদের থেকে রাজ্যকে যদি উদ্ধার করতে হয়, দেশকে উদ্ধার করতে হয়, তার জন্য বামপন্থীদের পুনরুজ্জীবন দরকার, বামপন্থার পুনরুজ্জীবন দরকার। মোদি রাজ্যে এসে ডেমোগ্রাফিক চেঞ্জের ইস্যুকে সামনে এনেছে, তুষ্টিকরণ, ঘোষপেটিয়ার। উনি ডেমোগ্রাফিক শব্দ ঠিক মতো উচ্চারণ করেছেন? আমি জিজ্ঞেস করছি, উনি বানানটা জানেন? খুব খারাপ করে বলছি আমি, এটা বড় কথা নয়, অনেকেই না জানতে পারে। তাহলে যখন 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী, তখন তিনি বলছেন আমি একটা ডেমোগ্রাফিক মিশন তৈরি করলাম। আগস্ট থেকে এখন এই 8 মাসে কি করলেন? ডেমোগ্রাফিক মিশনে কি কাজ হলো? ডেমোগ্রাফি মানে তো এই জনবিন্যাস। তাহলে জনবিন্যাসের পূর্বশর্ত হচ্ছে তো জনগণনা, সেন্সাস। 1871-73 থেকে ব্রিটিশ জমানা থেকে আমাদের দেশে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, আদমশুমারি বা সেন্সাস। যেদিন থেকে 14 সালে বিজেপি গভর্নমেন্ট এলো, তারা জনগণনা করতে পারলো না কেন? 21-এর গণনা এখনও করতে পারলো না। বলো করোনার পরে PM কেয়ার ফান্ডে টাকা লুট করতে পারে, ভোট করতে পারে, বিদেশ সফর করতে পারে, দেশটার স্বার্থ ট্রাম্পের কাছে বিক্রি করতে পারে, কিন্তু জনগণনা করতে পারে না। কারণ জনগণনা করলে, আমি যদি বলি এখানে এতগুলো বুম আছে, আপনি গুনে নিতে পারেন, তাহলে ঠিক হবে, বেঠিক হবে। তাহলে জনবিন্যাসের প্রথম, তাহলে যদি জনগণনা হয়ে যেত তাহলে তো বোঝা যেত। তাহলে সংখ্যা দিল না, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে তুলে দিল, আর তারপরে বলছে একটা ভয় দেখায়। যে কোনো ফাসিস্টরা সংখ্যালঘুদের সম্পর্কে একটা ফোবিয়া তৈরি করে। মিডিয়ার একটা অংশ প্রভাবিত হয়েছে, আগে উত্তর ভারতে এগুলো হয়ে গেছে আগে। আর এই জন্যই বাংলা ভাষার নামে, বাঙালির নামে, ধর্মের নামে অন্য রাজ্যে কেউ গেলে তার উপর আক্রমণ হচ্ছে, কারণ আসলে একটা ঘৃণার চাষ হচ্ছে। তাহলে এখানে জনবিন্যাসের ব্যাপারটা বড় নয়, তাহলে জনগণনা করতো, তাহলে সংখ্যাটা বোঝা যেত। তার বদলে তারা একটা ফোবিয়া তৈরি করছে, ভয় ভীতি তৈরি করছে। এটা নাগরিকতা আইনের সময় করেছিল, SIR-এর সময় করেছে, আর এই ভোটে মোদি তার বক্তৃতার মধ্যে বলছেন। প্রধানমন্ত্রী একদিক থেকে বলতেন সবকা সাথ সবকা বিকাশ, যে সবকা শব্দের মানে বোঝেন, তাহলে এই বিন্যাসগত তফাৎটাকে, বিভাজনের রাজনীতিকে ভোটের মধ্যে নিয়ে আসতে নেই। নির্বাচন কমিশন কতটা প্রস্তুত? দেখুন, আমরা 365 দিনই প্রস্তুত থাকি, কারণ আমরা গ্রাসরুট রাজনীতি করি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, তিনি যে একের পর এক জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, ভোট তার নিরিখেই হবে, উন্নয়নের নিরিখে ভোট হবে। স্বভাবতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদেরই ভোট দেবে, এবং 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হবে। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিধানসভা নির্বাচনে কি আপনাকে কি প্রার্থী হিসেবে দেখা যাবে? দেখুন, দল আমাকে যে দায়িত্ব যখন দিয়েছে, সেই দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি পালন করেছি। দল কখন আমাকে একটা গ্রাম পঞ্চায়েত দায়িত্ব দিয়েছে, পালন করেছি। ব্লকের দায়িত্ব দিয়েছে, পালন করেছি। বীরভূম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, পালন করেছি। বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছে। সারা বীরভূম জেলা উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করে চলেছি। জাতি ধর্ম মতামত নির্বিশেষে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাত্রের মধ্যে রাখার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেটাই আমি করে চলেছি। স্বভাবতই দল যদি মনে করে, কোথাও যদি মনে করে লড়তে হবে, কোনো আসনে যদি দেয়, অবশ্যই লড়াই করবে, অবশ্যই দ্বিমত কোনো অবকাশ নেই। দেখা গেল যে আসন থেকে নেতারা অনেকেই আসছেন, ছাত্ররা, যুবরা আসছেন। দেখুন, সারা বীরভূম জেলা প্রত্যেকটি প্রান্ত থেকে ইয়াং জেনারেশন, নবযৌবন তারা আমার কাছে আসে, কারণ তাদেরকে আমি কঠিন ভালোবাসি। তার কারণ একটাই, আমি জানি আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, আগামী দিনে আমাদের চলার পথের সাথী ওই ইয়াং জেনারেশন, ওই নবযৌবনরা। ওদের মধ্য দিয়েই আগামী দিনের আমাদের তৃণমূল কংগ্রেসের যে খুঁটি, তৃণমূল কংগ্রেসের যে ভিত, সেটা ওখান থেকেই শুরু হবে, ওখান থেকে স্থাপন হবে। স্বভাবতই ইয়াং জেনারেশনের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক সবসময়ের জন্য আছে। তাই বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকেই ইয়াং জেনারেশন আমার কাছে প্রতিনিয়ত আসছে। যত দিন যাচ্ছে
আপনার যারা আপনার থেকে দূরত্ব বজায় রেখেছিল তারা কিন্তু একে একে আপনার সঙ্গে আসছে, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথ এবং আদর্শকে অনুসরণ করে চলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি, তিনি যে নির্দেশ দেন সেই নির্দেশকে মেনে আমি চলি। আমি জীবনে কখনো উপরওয়ালা ছাড়া কারো কাছে মাথা নত করিনি, অন্যায়ের কাছে মাথা নত করিনি, আর করবও না। স্বভাবত যেখানে অন্যায় দেখেছি প্রতিবাদ করেছি। তার জন্য হয়তো 2-4 জন আমার কাছ থেকে ছিটকে গিয়েছিল, তারা বুঝতে পারছে যে না, এ সঠিক পথে আছে, সঠিক দিশায় আছে, সব তারা আবার আসছে। তো ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, তাই স্বাভাবিক, আসুক। সকলকে সঙ্গে নিয়ে দল করতে চাই। আজকের দিনে আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, বীরভূম জেলার মানুষ যারা একদিনের জন্য, এক মুহূর্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছিল, তারা আসুক। সকলে মিলিতভাবে, সংঘবদ্ধভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই আমরা জোড়া ফুল ফুটাবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধের রাজনীতি বন্ধ করেছেন এবং উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। স্বভাবতই আমরা সকলে মিলিতভাবে চাইব বীরভূম জেলার 11টা বিধানসভায় জোড়া ফুল ফুটবে। কারণ বিজেপি বীরভূম তথা বাংলার যে উন্নয়নের কে স্তব্ধ করতে চেয়েছিল, তারা বাংলার 100 দিনের মানুষের খেটে খাওয়া মানুষের মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনে কাজ করেছিল, 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, রাস্তার টাকা দেয়নি, বাংলাকে বঞ্চনা করেছে, বাংলাকে অবজ্ঞা করেছে, বাংলাকে অবহেলা করেছে। তাদের যোগ্য জবাব আমরা ভোট বাক্সে দেবো। যেভাবে 2024 নির্বাচনে বীরভূম জেলার 2টো লোকসভা কেন্দ্রের ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিরুদ্ধে পিছিয়ে রেখেছিলাম, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানিকে ব্যতি রেখে আসুন আমরা সকলে মিলিত হবে, সংঘবদ্ধভাবে 2026 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবে তাকেই আমরা লাইন দাঁড়িয়ে ভোট দেবো, নিজের ভোট নিজে দেবো এবং বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। প্রথম দফায় বীরভূম জেলায় ভোট পড়েছে এবং সেন্ট্রাল বাহিনী দিয়েছে, সেক্ষেত্রে কি কোথাও মনে হচ্ছে একটু ভোটে সমস্যা? দেখুন, সেন্ট্রাল বাহিনী নিয়ে আসুক, আর আমেরিকা থেকে বাহিনী নিয়ে আসুক, আর লন্ডন থেকে নিয়ে আসুক, কোনো লাভ হবে না। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের ভোট দেবে। আমরা দেখেছিলাম 2021 নির্বাচনে 8 দফায় ভোট করেছিল, কি লাভ হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় 3য়বার যেন মুখ্যমন্ত্রী আসনে বসেছিলেন, এবারে 2বারের জন্য 2য় দফায় ভোট হবে, 2 দফায় ভোট হবে। বীরভূম জেলায় 1ম দফায় ভোট হবে। 1 দফায় ভোট করুক, 6 মাস আগেও যদি ভোট করতো, 6 মাস পরেও যদি ভোট করে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। স্বভাবতই মানুষ লাইন ধরে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীর ভোট দেবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুক, আর যে বাহিনী নিয়ে আসুক, আপনারা দেখেছেন ভোটের আগে ইডি, সিবিআইকে কাজে লাগিয়েছে, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে, সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, লাভ হয়নি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে।